আমি সাধারণত ক্লাস নিয়ে খুব ছোট্ট ছোট্ট পরিসরে 12 জন থেকে 15 জন স্টুডেন্ট থাকে, 4টা সেকশন থাকে। এতজন স্টুডেন্ট প্রায় 90-এর উপরে। এতজন স্টুডেন্ট, আমার নিজেকেও তো মনে হয় নার্ভাস লাগতেছে। পাবলিক স্পিকিং এ একটা বড় অংশ জুড়ে আছে হাউ টু ওভারকাম ইউর অ্যাংজাইটি। আপনি যে নার্ভাস হয়ে যাচ্ছেন, এই নার্ভাসটা কিভাবে আপনি ওভারকাম করবেন। তো এত বড় অডিয়েন্স দেখে তো আমারই নিজেরই মনে হচ্ছে নার্ভাস হয়ে যায় কিনা। যাই হোক, আহ যেহেতু পাবলিক স্পিকিং একটা আর্ট এবং দিনে দিনে এটার উন্নতি করা সম্ভব। আজকে যদি নার্ভাস হয়ে যায়, আমি খুব কনফিডেন্ট যে আপনাদের যে সেকেন্ড সেশন, পরবর্তী যে ক্লাসটা আছে, ওই সেশনে আমারটা ভালো হবে। কারণ হচ্ছে পাবলিক স্পিকিং হচ্ছে এমন একটা স্কিল, এমন একটা আর্ট, যেটা হচ্ছে আপনি দিনে দিনে ইমপ্রুভ করতে পারবেন। ফলে আমি ভয় পাচ্ছি না এই এই কারণেই যে আজকে আমার একটু দুর্বলতা থাকলেও নেক্সট ক্লাসে আমার দুর্বলতা থাকবে না। তো সবাইকে ধন্যবাদ, বিশেষ করে পাঠশালার পাঠচক্রকে আরো বেশি ধন্যবাদ যে তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছেন, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের যে স্কিলটা আছে পাবলিক স্পিকিং এর, এটা আমরা আরো ইমপ্রুভ করতে পারবো। তো এইটা মূলত হচ্ছে, আমি ক্লাসটা 2টা সেশনে ভাগ করা হয়েছে। আজকে সেশনে মূলত হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। আর এই যে আমাদের পাবলিক স্পিকিং, আমরা যে বক্তৃতা দেই, বক্তৃতার যে বিভিন্ন জনরা আছে, বিভিন্ন আহ, ধাপগুলি আছে, যে 3 ধরনের, কি কি ধরনের বক্তব্য সাধারণত আমরা পাবলিক স্পিয়ারে দিয়ে থাকি, এইগুলির উপর হচ্ছে একটা ক্লাসিফিকেশন আমরা আলোচনা করব, যে কি কি জনরা আছে এবং হচ্ছে কিভাবে আপনি যে বিষয়ের উপর কথা বলবেন এই বিষয়ের রিসার্চ করবেন। আজকে আমার আলোচনার বিষয় এই 3টার মধ্যে আমি সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। আর সর্বশেষ হচ্ছে আপনাদের কাছ থেকে যে প্রশ্ন নিব এবং ওইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে মূলত হচ্ছে আমরা 3টা বিষয়ে আলোচনা করব মূলত। একটা হচ্ছে আপনার বক্তব্যটা কিভাবে অর্গানাইজড করবেন। প্রথম ক্লাসে আমরা যেটা জানলাম যে বিভিন্ন ধরনের স্পিচ, এই বিভিন্ন ধরনের স্পিচ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অর্গানাইজেশন প্যাটার্ন আমাদের ফলো করতে হয়। তো আমরা ওগুলি কিভাবে করতে হবে, এবং ডেলিভারির ক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে পাবলিক স্পিকিং এর বড় একটা অংশ জুড়ে থাকে হচ্ছে আপনি নার্ভাস হয়ে যান, অ্যাংজাইটি, হাউ টু ওভারকাম অ্যাংজাইটি, এবং আরো কি কি বিষয়গুলি দেখতে হবে, এগুলি আমরা ডেলিভারির পার্টে দেখব। থার্ড হচ্ছে অডিয়েন্স অ্যানালাইসিস, হু আর ইন ফ্রন্ট অফ মি। আপনি যখন বক্তব্য দিচ্ছেন, আপনার সামনে কারা আছে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার টপিক রিসার্চের চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সামনে কারা আছে, তাদের সম্পর্কে আপনি কতটুকু জানেন। তো আমরা নেক্সট সেশনে বাকি এই 3টা বিষয় জানবো। আজকে মূলত হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন, আন্ডারস্ট্যান্ডিং স্পিচ জনরা, অ্যান্ড হচ্ছে রিসার্চিং এর টপিক, কিভাবে আপনি আপনার টপিকগুলি রিসার্চ করবেন। তো ডিটেলসে যাওয়ার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম খাদিমুল ইসলাম। অনেকে আমাকে আমার ইউনিভার্সিটি লাইফে যারা ফ্রেন্ড ছিল তারা আমাকে হৃদয় নামেই চেনে অনেকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করতাম। বাংলাদেশে দীর্ঘদিন সাংবাদিক, প্রায় 2 দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করেছি। এরপরে হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ মিসিসিপি থেকে জার্নালিজম মাস্টার্স করেছি। ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে এই মুহূর্তে আমি কমিউনিকেশনে পিএইচডি করতেছি। দিস ইজ মাই থার্ড ইয়ার। আর আমি পাবলিক স্পিকিং একটা কোর্স আছে, এই কোর্সটা পড়াই। তো আমাদের যেখানে স্কলারশিপ দেওয়া হয়, স্কলারশিপের বিনিময়ে আমাদেরকে কিছু কাজ করতে হয়। আমার কাজ হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের পড়ানো। 2টা কোর্স পড়াই আমি। একটা কোর্স হচ্ছে মিডিয়া লিটারেসি, আর একটা হচ্ছে পাবলিক স্পিকিং। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়ের উপর আমি গত বছর প্রায় 126 জন স্টুডেন্টকে পড়িয়েছি। দুই এই 2টা কোর্স পড়াই, আর থাকি ডিট্রয়েট মিশিগানে। তো আমি যাওয়া যাক, আসলে আমাদের কি এক্সপেকটেশন আছে, আমার কি আশা এক্সপেকটেশন ফ্রম দিস ক্লাস, এবং হচ্ছে আমি যতটুকু কয়েকজনের সাথে কথা বলে ইন্টারাক্ট করে যতটুকু বুঝতে পেরেছি, তার ভিত্তিতে একটা এক্সপেকটেশন আমি দাঁড় করিয়েছি।
সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের পাবলিক স্পিকিং এর স্কিলটা বাড়ানো যায় এবং 4 ডিফারেন্ট কাইন্ড অফ স্পিচ, এগুলি কেন আলাদা আলাদা, এগুলির ব্যাপারে আমরা একটু আইডিয়া নিব। আর কিভাবে আপনার প্রেজেন্টেশনটাকে আরো সুন্দর করা যায়, প্রেজেন্টেশনাল এইড বলে এটা, আপনার এই পাওয়ার পয়েন্ট এগুলিকে আরো সুন্দরভাবে কিভাবে বানানো যায় এটার উপর আমরা কিছু শিখব। আর একটা বড় আলোচনার স্পিচের একটা বড় অংশ জুড়ে থাকে পারসুয়েসিভ স্পিচ। এই পারসুয়েশন স্ট্র্যাটেজিগুলি কি, এগুলির উপর আমরা বেশ সময় দিয়ে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আর কিভাবে আপনি রিসার্চ করবেন। আর ফাইনালি হচ্ছে অডিয়েন্স অ্যানালাইসিস। আমি যেটা বলেছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অডিয়েন্স অ্যানালাইসিস, কিন্তু হচ্ছে আমি এটা সবার পরে রেখেছি, কারণ হচ্ছে আমরা এটা হ্যান্ডস অন ট্রেনিং এর মতো করব, যে আমরা যা শিখলাম আমরা বসে বসে ক্লাসের মধ্যে আমরা অডিয়েন্স অ্যানালাইসিসটা করে ফেলব। তো এখন কি বাংলাদেশে অনেক গরম এই মুহূর্তে? জি ভাই, বেশ গরম চলছে এখন। আচ্ছা, আমার এখানে অবশ্য সকাল, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব এখনো রয়ে গেছে। তো আমরা যাই, মূল আলোচনায় যাই। আমার পরিচয় পর্ব শেষ করেছি। আপনাদের কারো কোনো আইডিয়া আছে যে মানে আপনার স্পিকিং এবং হচ্ছে কমিউনিকেশনের মধ্যে পার্থক্য কি? একজন বলেন। কি সবার কি Speaking can be one-sided, or communication may be two-sided. ওকে, এনিওয়ান এলস? আর কেউ? ভাই আমি একটু বলতে চাই, জি। পাবলিক স্পিকিং হচ্ছে জনসম্মুখে বলা, যে সেখানে মানে প্রতি উত্তর করার কোনো সুযোগ নেই, আমি শুধু বলে যাচ্ছি আর আমি কোনো ফিডব্যাক নিচ্ছি না। আর কমিউনিকেশন হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, সেখানে দুইও হতে পারে বা তার অধিক হইতে পারে, কিন্তু সেখানে ফিডব্যাক থাকবে। আচ্ছা, আপনাদের দুইজনের দুইটা আমরা শুনলাম, আমরা ক্লাস শেষে এটার উত্তরটা আবার আসবো। তখন আমার মনে হয় যে আপনারা আলো ভালো মতো এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন। আমরা একটু এগোতে থাকি। এটা ক্লাস করো তুমি। তো যেটা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে আজকে ফোকাস করেছি এর দিকে, আমরা যাচ্ছি না যে আপনার পাবলিক স্পিকিং এর জন্ম কখন হয়েছে, কারা এটার হচ্ছে জনক, কারা এই ডিসিপ্লিনটা কিভাবে তৈরি হয়েছে, ওই দিকে আমরা যাচ্ছি না। আমি আপনাদের ক্লাস শেষে 20 পেজের একটা নোটস পাঠিয়ে দিব, যেটা আপনারা নিজেরা পড়ে নেবেন, এটা হিস্ট্রিটা, তারপর হচ্ছে কিভাবে ডেভেলপ হলো ডিসিপ্লিনটা। ওই দিকে আমরা সময়টা নষ্ট করব না, যেহেতু আমাদের সময় লিমিটেড এবং হচ্ছে 2টা ক্লাসে শেষ করব। তো এই যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনে হচ্ছে আপনার 3টা মেজর হচ্ছে স্পিচ, যেটাকে আমরা আজকে শেখার চেষ্টা করব। একটাকে বলা হয় হচ্ছে পারসুয়েসিভ স্পিচ, ইনফরমেটিভ অ্যান্ড সেলিব্রেটরি। মানে একটা উদযাপনের সময় আমরা বিভিন্ন ধরনের সেলিব্রেট করি, ওই সময় যে স্পিচটা দেওয়া হয় এটাকে বলে সেলিব্রেটরি স্পিচ। আর আপনি কাউকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছেন, এটা হচ্ছে, এটা কি মাইক কি সবার অফ নাকি? মাইকটা আপাতত একটু বন্ধ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে, মাইক অফই থাকে। তো এটার ফলে একটা হবে যে ইন্টারাকশনটা কম হবে, নো প্রবলেম, ডিসিপ্লিন আনা যাবে। তো যেটা হচ্ছে যে ইনফরমেটিভ স্পিচ, সেলিব্রেটরি স্পিচ এন্ড পারসুয়েসিভ স্পিচ, এই 3টা স্পিচ মূলত হচ্ছে আপনার সেই অ্যারিস্টটল এটা করেছিল, এই ডিসিপ্লিনটা ডেভেলপ করেছিল, এই ডিফারেন্সটা তৈরি করেছিল যে কোন কোন স্পিচগুলির নাম কি হবে, কোন কোন ধরনের স্পিচ। ওটা এখনো চলে আসতেছে এই বক্তৃতার ধারাটা। তো আমরা মূলত হচ্ছে এই 3টা ধারায় আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি জানতে পারি যে ইনফরমেটিভ স্পিচ এবং পারসুয়েসিভ স্পিচের পার্থক্য কি, তাহলে হচ্ছে আপনাকে যখন একটা প্রেজেন্টেশন দিতে বলা হবে তখন আপনি বুঝবেন যে আসলে আপনার স্পিচটা কোন ধরনের স্পিচ, এটাকে ইনফর্ম করার জন্য আমি অডিয়েন্সকে, নাকি হচ্ছে আমি পারসুয়েট করার চেষ্টা করব।
যদি পারসুয়েট করার চেষ্টা করা হয় তাহলে আমাকে কিছু স্ট্রাকচার আছে, কিছু এলিমেন্ট আছে যেগুলোকে আমাকে যোগ করতে হবে এটার সাথে। আর যদি আমাকে স্পিচটার ধরন হয় যে ইনফরমেটিভ, তাহলে আমি ইনফরমেটিভ স্পিচ স্টাইলে স্ট্রাকচারে আমি দাঁড় করাবো। তো তাহলে আমরা আগে জেনে নিই যে এইগুলি কোন স্পিচটাকে কি বলা হয়। সবার আগে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনফরমেটিভ স্পিচ। ইনফরমেটিভ স্পিচ সম্পর্কে আপনাদের কারো কোনো ধারণা আছে? একটু ওপেন করো মাইকগুলি, দু একজন আমি ফিডব্যাক নিতে চাই। ইনফরমেটিভ স্পিচ বলতে কি বুঝি, একজন বলেন। স্যার, ইনফরমেটিভ স্পিচ বলা হয় এমন কোন স্পিচকে যেটার মাধ্যমে আমি কাউকে নতুন কোন একটা ইনফরমেশন জানাচ্ছি, বা হতে পারে যে কোনো একটা নতুন আবিষ্কার হতে পারে, বা নতুন একটা টপিক হতে পারে, নির্দিষ্ট একটা কোনো ব্যাপারে যখন একটা পুরো ভিউ কাউকে জানানো হয়, সেটা হচ্ছে একটা ইনফরমেটিভ স্পিচ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমরা যখন কোনো কিছু কাউকে ইনফর্ম করি, যেমন হচ্ছে আজকে যে আমার এই স্পিচ তোমাদের সামনে, এই স্পিচটা কিন্তু আমার এটা ইনফরমেটিভ স্পিচ। আমার টার্গেট হচ্ছে আমার সামনে যারা আছে, আমার যে অডিয়েন্স, এই অডিয়েন্সকে আমি কিছু শেখাতে চাই, জানাতে চাই। আমি কিন্তু পারসু করার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হচ্ছে আমি জাস্ট বিভিন্ন কাইন্ডের যে স্পিচগুলি আছে এগুলি কি বলা হয়, কেন, কিভাবে তৈরি করা হয়, কিভাবে ডেলিভারি দিতে হয়, এগুলি আমি শেয়ার করব। এটা হচ্ছে ইনফর্ম করতে চাই আমি। এই জনরাটাকে বলা হয় ইনফরমেটিভ স্পিচ। এই ইনফরমেটিভ স্পিচ বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন মেজর যে কয়টা হয়ে থাকে সেটা হচ্ছে কোনো একটা বিষয়ের উপর, অবজেক্টের উপর, কোনো একটা পার্টিকুলার কোনো একটা প্রসেসের উপর, যে এটা কিভাবে হয়েছে, একটা মেশিন ডেভেলপ হয়েছে, একটা সফটওয়্যার ডেভেলপ হয়েছে, আমি এটার উপর একটা স্পিচ দিচ্ছি। এটা হচ্ছে প্রসেসটা নিয়ে আমি আলোচনা করতেছি। আর একটা হচ্ছে একটা ইভেন্ট নিয়ে, আমি একটা ফুটবল ম্যাচ এর উপর আমি একটা ইনফরমেটিভ স্পিচ দিব। একটা হচ্ছে আমি ইভেন্ট নিয়ে, কিংবা হচ্ছে একটা কনসেপ্টের উপর আমি একটা স্পিচ দিব। একজন একটা উদাহরণ দেবেন যে কনসেপ্টের উপর যে আমরা একটা স্পিচের কথা বলতেছি, এটা কি হতে পারে? একটা উদাহরণ দেন। স্যার, এটা হতে পারে কনসেপ্ট, এটা সাধারণত স্যার কোনো তত্ত্বের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে যেটা হয় যে বিজ্ঞানের কোন একটা তত্ত্বের ক্ষেত্রে হতে পারে, বা নতুন একটা আইনের ক্ষেত্রে হতে পারে। যেমন করোনা ভাইরাস আসার ফলে যে ধরনের আইনের বিভিন্ন রকম আইন ডেভেলপ হয়েছে, বা এগুলোর নতুন নতুন স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, সেটা নিয়ে যদি নতুন কোন একটা স্ট্রাকচারাল থিংস, একটা কনসেপ্ট, সেটা নিয়ে যদি বলা হয়, সেটাকে আর কি, সেটা এই ধরনের হতে পারে আমার মনে হচ্ছে স্যার। তার মানে হচ্ছে আমরা যদি একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো, যে স্পিচের যে প্রথম যে আমরা জনরাটা নিয়ে আলোচনা করতে হচ্ছে সেটা হচ্ছে ইনফরমেটিভ স্পিচ। এই ইনফরমেটিভ স্পিচ হচ্ছে যে কোনো কিছু নতুন কিছু মানুষকে জানানো, কিংবা নতুন ভাবে জানানো, পুরোনো বিষয় নতুন ভাবে জানানো। এখন হচ্ছে এই জানানোটা বিভিন্ন বিষয়ের উপর হতে পারে, একটা অবজেক্টের উপর হতে পারে, কোন একটা প্রসেসের উপর হতে পারে, কোন ইভেন্ট হতে পারে, কোন কনসেপ্ট হতে পারে। ফলে আপনি যখন কোন একটা স্পিচ রেডি করবেন, তখন আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে আমার এই স্পিচটা কোন ধরনের, আমাকে কি করতে বলা হয়েছে। আমার এই স্পিচটা কি আমি কি এটা ইনফর্ম করতে চাই আমার অডিয়েন্সকে, না আমি এটা পারসু করতে চাই। প্রথমে আপনাকে লিমিট করে ফেলেন আপনার স্পিচটা কোন ধাঁচের। ইনফরমেটিভ, ওকে, আমার ইনফরমেটিভ স্পিচ। দেন আপনি চিন্তা করেন যে ঠিক আছে, এটা যেটা ইনফরমেটিভ স্পিচ, এখন হচ্ছে আমার এটা কি কোনো প্রসেস নিয়ে আলোচনা করব, নাকি অবজেক্ট নিয়ে, না ইভেন্ট নিয়ে, না কনসেপ্ট নিয়ে। এই বিষয়গুলো আপনাকে প্রাথমিকভাবে চিন্তা করে ফেলতে হবে যে আসলে আমার এটা কিসের উপর আমি স্পিচটা দিচ্ছি। যে জিনিসটার উপর সবচেয়ে বেশি আপনাকে এমফাসাইজ দিতে হবে যে আপনার স্পিচটা কেন শুনবে। আপনার নিজেরাও, আমরা যখন স্পিচ শুনতে যাই তখন বলবো যে এগুলো তো আমরা সব জানি, এগুলি ওয়েস্টেজ অফ টাইম। এই জন্য আপনাকে ফোকাস করতে হবে যে এমন কিছু জানাবেন, চেষ্টা করবেন আপনার স্পিচে ইনক্লুড করার, যেটা হচ্ছে অডিয়েন্স জানে না। তখন হচ্ছে আপনাকে খুব ইন্টারেস্টিংলি শুনবে। আর স্পিচ, আমাদের টার্গেট কি, একজন পাবলিক স্পিকারের উদ্দেশ্য হচ্ছে
আপনার অডিয়েন্স আপনার কথা শুনবে। এটা শোনার জন্য স্পিচের সাথেই আপনার হিয়ারিং কিংবা লিসেনিং এর একটা ভালো সম্পর্ক আছে। এবং হচ্ছে এটা যদি আমরা জানতাম যে হিয়ারিং এবং লিসেনিং এর কি কি ধাপগুলি আছে, ওটার চ্যালেঞ্জ কি কি, এবং ওগুলিকে আপনাকে মিনিমাইজ করতে হবে। যেমন ধরেন আপনার লিসেনিং এর কিছু চ্যালেঞ্জ আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল। এই চ্যালেঞ্জগুলি আজকে আমরা আলোচনা করব না, আমি জাস্ট একটা নোট দিয়ে দিব, আপনারা ওটাও জেনে রাখবেন যে আমার অ্যাজ এ স্পিকার হিসেবে আমার টার্গেট হচ্ছে আমার অডিয়েন্স আমার কথাগুলো শুনবে, কিন্তু শোনার ক্ষেত্রে তার কি কি ব্যারিয়ার গুলি আছে, কেন আমার কথা শুনে না, এটা হচ্ছে আমি নোট দিয়ে দেবো, ওইগুলি আপনারা পড়ে ফেলবেন। তাহলে হচ্ছে আপনার ওটা যদি জানা থাকে তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি যেটা বলছিলাম যে অডিয়েন্স জানে এমন কোনো কথা আপনার মানে জানে না এমন বিষয়গুলো আপনাকে ইনক্লুড করতে হবে আপনার ইনফরমেটিভ স্পিচে। আর আরেকটা কি করতে হবে, আপনার হচ্ছে লিসেনিং এর যে ব্যারিয়ার গুলি আছে এগুলি ওভারকাম করতে হবে, মিনিমাইজ করতে হবে। ওগুলি আমি এখন আলোচনায় যাচ্ছি না, ওগুলি আপনাদের আমি নোট পাঠিয়ে দিব। দ্বিতীয় হচ্ছে ইনফরমেটিভ স্পিচের সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে টপিকটা হতে হবে আপনার অডিয়েন্সের সাথে রিলেটেড, এবং স্পিচগুলি এমন ভাবে দিবেন যাতে এখানে আপনার কোনো টেকনিক্যাল ওয়ার্ড ইউজ না করতে হয়। এবং কখনোই সামারাইজ করা, আমরা বলি না, আপনারা জানেন একটা শব্দ আছে এসোটেরিক রাইটিং, মানে হচ্ছে এত জার্গন টার্গন মিলিয়ে এমন ভাবে লেখা হয়, বিশেষ করে জার্নাল আর্টিকেল গুলি, যে সাধারণ মানুষের জন্য না, এটা হচ্ছে ওই ডিসিপ্লিনের লোকজনের জন্য। এইটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। এইগুলি হচ্ছে আপনার ইনফরমেটিভ স্পিচের প্রাথমিক গাইডলাইন। এবং আসেন, এবং আপনি তো প্রথমে জেনে গেছেন যে আপনার স্পিচটা কোন ধরনের, আপনি জেনে গেছেন যে আপনার স্পিচটা হচ্ছে ইনফরমেটিভ স্পিচ, এবং সেকেন্ড আপনি ফেজে আপনি জেনে গেছেন যে আপনার ইনফরমেটিভ স্পিচ এবং হচ্ছে স্পিচটা কিসের উপর, প্রসেসের উপর, থিওরির উপর, কনসেপ্টের উপর, নাকি হচ্ছে এটা যখন আপনি ফাইনাল করে ফেললেন, এরপরে আসেন হচ্ছে আপনার ইনফরমেটিভ স্পিচের স্ট্র্যাটেজি কি হবে, আপনি কিভাবে আপনার স্পিচটা রেডি করবেন। দেখি ন্যারেশনের মাধ্যমে দিবেন, ডেমনস্ট্রেট করবেন, মানে দেখিয়ে দিবেন যে আপনি একদম কুকিং এর উপর করতেছেন, এটা ডেমনস্ট্রেশনের মধ্যে পড়ে। এক্সপ্লেনেশন, ডেফিনেশন, ডিসক্রিপশন, আপনি কিভাবে হচ্ছে আপনার ইনফরমেটিভ স্পিচটাকে তৈরি করবেন, প্রেজেন্ট করবেন, এটা আপনার যদি জানা থাকে তাহলে আমি প্রথমে জেনেছি কি, আবার বলি, প্রথমে জেনেছি হচ্ছে আমার স্পিচটার ধরন কি, ধরনটা হচ্ছে আমার ইনফরমেটিভ। দেন জানলাম যে আমার স্পিচটা হচ্ছে কিসের উপর, প্রসেসের উপর, কনসেপ্টের উপর, কিসের উপর হচ্ছে আমার ডেফিনেশন। থার্ড আমি জানলাম এবার হচ্ছে যে আমার ইনফরমেটিভ স্পিচের যে স্ট্র্যাটেজি, কিভাবে আমি স্পিচটা রেডি করব, এটাকে আমি ডিসক্রিপশনের মাধ্যমে দিব, নাকি এই ডিসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা আপনার মাথায় থাকতে হবে যে আপনার পারপাসটা কি। আপনি যখন ডিসক্রিপশন দিবেন, কারোর কোনো আইডিয়া আছে ডিসক্রিপটিভ স্পিচ কেমন হতে পারে? একজন বলেন। সবাই কি মিউট করা? না, মিউট অপশন অন করা আছে, আনমিউট অপশন অন করা আছে। মাঝে মধ্যে কথা না বললে তো আমি বুঝতে পারবো না যে আমি ঠিকমতো শুনতে কোনো পাচ্ছি কিনা। পার্সোনাল কোনো ব্যক্তিকে ডেসক্রাইব করা বা কোনো প্লেস কে বা কোনো ঘটনাকে ডেসক্রাইব করা, এটা কিভাবে করবেন? ডেসক্রিপশনটা কিভাবে দিবেন? আচ্ছা, এটা হয়তো এমন হতে পারে যে কি, যদি কেন, কোনো কিভাবে, মানুষ হয় এই ধরনের কিছু প্রশ্নের উত্তর দিয়ে হতে পারে হয়তো। ওকে, আরেকজন বলেন। সময় নিচ্ছে আমরা এই যে স্যার যখন প্রশ্ন করছেন, আমরা বোধহয় তাহলে এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, মানে স্যার প্রশ্ন করার সাথে সাথে যারা হ্যান্ড রেজ করবে তাদের মধ্য থেকে আমরা আপনি যখন হচ্ছে এক্সপ্লেনেশনের মাধ্যমে হচ্ছে আপনি ইনফর্ম করবেন, তখন হচ্ছে এক্সপ্লেন করবেন যে
এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আপনার যদি এই 4টা বিষয় মনে থাকে, যে ডিসক্রিপশন, ডেফিনেশন, এক্সপ্লেনেশন, ডেমনস্ট্রেশন, ন্যারেশন, তাহলে হচ্ছে আপনি ক্রোনোলজিক্যালি আপনি কিন্তু একটার পর একটা ধাপে আপনার স্পিচটাকে আপনি সাজাইতে পারতেছেন। প্রথমে হচ্ছে কোন ধরনের স্পিচ আমি ঠিক করলাম, ইনফরমেটিভ, আমার এটা কিসের উপর, প্রসেসের উপর। দেন হচ্ছে আচ্ছা যদি প্রসেস হয় তাহলে আমাকে কিভাবে আমি করব, আমি উপস্থাপন করব, এটা ডিসক্রিপশনের মাধ্যমে। আমি যেহেতু প্রসেস নিয়ে আলোচনা করছি, তার মানে হচ্ছে প্রসেস যদি হয়ে থাকে তাহলে ডেমনস্ট্রেশন বেটার হতে পারে। এইভাবে করে আপনি হচ্ছে চিন্তা করেন যে আপনার এটার সাথে কোনটা সুইটেবল হয়, তাহলে হচ্ছে আপনি একটার পর একটা ফেজে আপনি আপনার স্পিচটাকে সুন্দরভাবে সাজাতে পারতেছেন। তারপরে হচ্ছে যে ন্যারেশন কোনটাকে বলতে, ন্যারেশন হচ্ছে ইউজ অফ স্টোরিজ ইন স্পিচ। আপনি আপনার গল্পের মাধ্যমে বলতেছেন, কোনো একটা ঘটনা আপনি বর্ণনা দিচ্ছেন, এটা হচ্ছে ন্যারেশন। তাহলে আপনি নিজে নিজে চিন্তা করে বুঝতে পারবেন যে আপনার যে স্পিচটা এটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে এবং কোনটা সুইটেবল ওয়ে যে আপনি দিলে পারে ভালো হয়। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কি ওভারল্যাপিং করতে পারি কি না, যে আমি ন্যারেশন অ্যান্ড ডেমনস্ট্রেশন দুইটাই, যদি আপনার স্পিচটা আপনার মনে হয় যে এটা ডিমান্ড করে, আপনি গো হ্যাঁ ওটার সাথে যান, আপনার কোনো প্রবলেম নেই। কিন্তু আমাকে আগে মাথায় রাখতে হবে যে আমি কিভাবে এক্সপ্লেনেশন মানে কিভাবে প্রেজেন্ট করব, ডিসক্রিপশন দিব, ডেফিনেশন দিব, এক্সপ্লেনেশন দিব, ডেমনস্ট্রেশন করব নাকি ন্যারেশন দিব। আপনার এগুলি মাথায় থাকলে দেখবেন হচ্ছে আপনার স্পিচটা, ইনফরমেটিভ স্পিচটা রেডি করা অনেক সহজ হয়ে যাবে। এবং হচ্ছে এই স্পিচটাকে রেডি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কিপ ইট সিম্পল। এটাই হচ্ছে সবচেয়ে সহজ। এখন আমি যেটা চেষ্টা করেছি আজকের স্পিচটা রেডি করার সময়, আমি চেষ্টা করেছি যে আমি কোনো জার্গন ইউজ করব না। আমি এমন কোনো পাবলিক স্পিকিং এ তো আমি যেহেতু 3টা বই নিজে স্টাডি করি, একটা বই পড়াই, ফলে বইগুলিতে প্রচুর পরিমাণ আপনার জার্গন ইউজ করেছে। বইগুলোতে প্রচুর পরিমাণ রেফারেন্স, সেই অ্যানশিয়েন্ট সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন জনের বিভিন্ন ধরনের বক্তৃতা, বিভিন্ন ধরনের কমেন্টস। আমি চেষ্টা করেছি ওগুলোকে অ্যাভয়েড করার। আই ট্রাইড টু মেক ইট সিম্পল। এইটা হচ্ছে আপনার ইনফরমেটিভ স্পিচের সবচেয়ে বড় ক্রাইটেরিয়া, যে আপনার স্পিচটাকে আপনি কত সহজভাবে আপনি উপস্থাপন করতে পারবেন এবং মেক ইউর স্পিচ ইউনিক। আপনার হচ্ছে ইনফরমেটিভ স্পিচের দ্বিতীয় হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার এই স্পিচটাকে ইউনিক হতে হবে এবং হচ্ছে আপনার স্পিচটাকে হচ্ছে আপনি নিজের সাথে এবং আপনার অডিয়েন্সের সাথে ওটা হচ্ছে রেলিভেন্ট হতে হবে। আমি মনে হচ্ছে যে আমি তো অন্য বিষয়ে আমাকে কথা আমি যেহেতু সাংবাদিক ছিলাম, আমি যত সুন্দরভাবে লিখতে পারি এত সুন্দরভাবে কথা বলতে পারি, কিন্তু আমি দেখলাম যে এই বিষয়টা আমি পড়াই, এই বিষয়টা আমি পড়ছি, আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা আমার সাথে খুব রিলেটেড। দেন আমি দেখলাম তোমাদের ফেসবুক গ্রুপ, আমি এটার সাথে নক করলাম যে আমি ওদের সাথে একটু কথা বলতে চাই। তা আমার পার্সোনালি এই টপিকটার সাথে আমার সংযোগ আছে এবং হচ্ছে যাদের সাথে আমি কথা বলতেছি প্রত্যেকেই তারা তাদের স্পিচটাকে সুন্দর করতে চায়। তা আমি এইভাবে একটা কানেকশন ডেভেলপ করার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই মানে ইন্টারেস্টিং হবে। ফলে তোমাদের যাদের স্পিচ তোমরা রেডি করবা তারা চিন্তা করবা যে এমন একটা টপিক নেওয়ার যে টপিকটার সাথে তোমার রিলেভেন্সি আছে এবং হচ্ছে যে টপিকটা তুমি যাদের সামনে কথা বলছে তাদের ইন্টারেস্ট আছে, এবং হচ্ছে এই ইনফরমেশনটাকে আরো সুন্দর এবং যাতে অডিয়েন্স অ্যাট্রাক্ট করে, যে কথাগুলো অলরেডি আমি আলোচনা করেছি আবার রিপিট করি। রিপিটেশন একটা ইম্পর্টেন্ট পার্ট স্পিচের। যেমন ধরেন আমি যেহেতু কমিউনিকেশনে কাজ করি, আমি যখন টেক্সট অ্যানালাইসিস করি আমি দেখি যে কোন শব্দটা রিপিট বেশিবার করেছে, তার মানে হচ্ছে সে এই বিষয়টার উপর এমফাসাইজ করতেছে। এবং স্পিচেও এটার আপনার দেখা গেছে যে আপনি যে কোনো একটা বিষয় বারবার রিপিট করা মানে হচ্ছে
আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন, এটা তার অডিয়েন্সের ইনফ্লুয়েন্স করে, অডিয়েন্সের মাথায় বেশিক্ষণ থাকে, মনে বেশি থাকে। তা আমি আবার বলি, আমি শুরুতে যেটা বলছিলাম যে অডিয়েন্স অ্যানালাইসিস, এই শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করেছি। দ্বিতীয় হচ্ছে আমি বললাম যে প্রথমে তোমার ঠিক করতে হবে যে তোমার স্পিচটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তুমি প্রথমে পেয়ে গেছো তোমার স্পিচটা এক ক্যাটাগরি পড়েছে হচ্ছে ইনফরমেটিভ। ওকে, ইনফরমেটিভ হয়ে গেলে আমাকে কি দেখতে হবে যে আমার এটা প্রসেস না হচ্ছে কনসেপ্ট। ওকে, আমার এটা কনসেপ্ট হয়ে গেলে তারপরে আমাকে চিন্তা করতে হবে কি তাহলে আমি কিভাবে প্রেজেন্ট করব। দেন হচ্ছে ওকে, এইভাবে প্রেজেন্ট করার পরে তাহলে আমার থার্ড হচ্ছে আমাকে কিছু টিপস ছিল যে কিভাবে সহজ করা যায়। টিপসটা কি? কিপ ইট সিম্পল। তো কিপ ইট সিম্পল আমি কিভাবে সিম্পল করতে পারি? প্রথম হচ্ছে যে আমি আমার এইগুলিকে জার্গনগুলিকে, যেগুলো টেকনিক্যাল ওয়ার্ড, এগুলিকে আমি অ্যাভয়েড করব। আমি যত সহজ পারা যায়, এবং হচ্ছে কোয়ান্টিটি অফ ইনফরমেশনের সংখ্যাটা কমাই দিব। আমি একেবারে না বলে যে পদ্মা ব্রিজ করতে কত টাকা খরচ হয়েছে এমনটি না বলে, বাজেট এত হাজার এত কোটি টাকা না বলে বলবেন যে পদ্মা ব্রিজ 500টা করা যাবে এমন পরিমাণ টাকার একটা বাজেট আছে না বাংলাদেশে। ইনফরমেশনের কোয়ান্টিটিটা আমাকে কমাইতে হবে। এবং আরেকটা জিনিস খুব মানতে হবে, সেটা হচ্ছে এই আমার সামনে যারা বসে আছে তাদেরকে ওভার এস্টিমেটও করা যাবে না, আন্ডার এস্টিমেটও করা যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে ভিজুয়াল এইড বলতে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি কিছু স্লাইড এখানে আমি রেখেছি। আজকে আমার স্লাইড হচ্ছে 47। ইউজুয়ালি একটা 1 ঘন্টার স্পিচের জন্য নট মোর দেন 20 স্লাইড থাকা উচিত। কিন্তু আমি কিছু স্লাইড এখানে রেখেছি যে আমি মাথায় রেখেছি যে এই স্লাইডগুলো আমি স্কিপ করে যাব, এত আমার সময় নেই। কিন্তু আমার অডিয়েন্স দেখে ফেলবে যে এইগুলি বিষয়গুলি আছে। ভাইয়া হয়তো বা স্পিচ শেষে যে টেক্সটগুলি দিবে তখন আমার সাথে কন্টেক্সচুয়ালাইজ করতে সুবিধা হবে। তো আমি অনেক বিষয়, যেমন হচ্ছে আমি যখন এখানে নতুন পড়াতে আসি তখন হচ্ছে আমার স্টুডেন্টদের কমপ্লেইন ছিল যে আমার অ্যাকসেন্ট ঠিক, তারা আমার অ্যাকসেন্ট বুঝতে পারে না। আমি আমার প্রফেসরের সাথে কথা বললাম যে কিভাবে আমার স্টুডেন্টদের আমার পারফরমেন্স কিভাবে বাড়ানো যায় যে টিচার। উনি বললো যে তোমার প্রবলেম হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তোমার অ্যাকসেন্টে প্রবলেম আছে। বলছে হ্যাঁ, আমি অ্যাকনলেজ করি আমার প্রবলেম আছে। তাহলে তুমি ভিজুয়াল এইড ইউজ করো বেশি। আমি আমার স্টুডেন্টকে আই মেক মাই স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আমি আমার স্টুডেন্টকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমি কি পড়াতে চাই। দুইটা ওয়ে, একটা হচ্ছে আমি মুখে কথা দিয়ে পারি নাই, আমি কি করেছি ভিজুয়াল এইড এত বেশি ইউজ করেছি যে তারা ওখান থেকে কন্টেক্সচুয়ালাইজ করতে পেরেছে আমার কথা। তো ফলে আপনাকে ভিজুয়াল এইড ইউজ করতে হবে। ভিজুয়াল এইড বলতে পাওয়ার পয়েন্ট, আমি যেটা বলতেছি এইগুলি হচ্ছে। আর একটা যে আবার বললাম যে রিপিট করা, যে বিষয়টা আপনাকে এমফাসাইজ করতে চান, আমি আবার বলি অডিয়েন্স অ্যানালাইসিস। আমার হচ্ছে ফোকাস হচ্ছে অডিয়েন্স অ্যানালাইসিস। আমার অডিয়েন্স কি চাই, আমার অডিয়েন্স কারা, অডিয়েন্স অ্যানালাইসিস কিভাবে করবো, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। তো আপনি রিপিট করবেন তাহলে হচ্ছে তাদের মনে থাকবে। এই হচ্ছে আমার হচ্ছে স্পিচের প্রথম যে ক্যাটাগরি, সেটা হচ্ছে ইনফরমেটিভ স্পিচ। আমার ধারণা যে আপনারা ইনফরমেটিভ স্পিচ সম্পর্কে ধারণা ছিল, কিন্তু হচ্ছে হয়তো ক্যাটাগরি যেগুলি জানা ছিল না। আজকে আপনাদের কাছে ক্যাটাগরিটা স্পষ্ট হওয়ার কথা যে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে ইনফরমেটিভ স্পিচ। আপনি যখন স্পিচ দিবেন তখন আপনাকে মাথার মধ্যে নিতে হবে যে আপনার স্পিচটা কোন ক্যাটাগরির, আপনার অডিয়েন্স কারা, আপনার স্পিচটা কোন ক্যাটাগরি। এটাকে ইনফরমেটিভ স্পিচ। ইনফরমেটিভ স্পিচ হলে পরে আমাকে হচ্ছে নতুন কিছু ইনফরমেশন দিতে হবে যেগুলি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে। আমার ইনফরমেশন গুলি নতুন হতে হবে, কি হতে হবে, কিংবা নতুন ভাবে উপস্থাপন করতে হবে। এবং হচ্ছে এমন একটা টপিক নিতে হবে যেটা অডিয়েন্স এবং আমার সাথে এক ধরনের ইন্টারেস্ট আছে। দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পারসুয়েসিভ স্পিচ। তো পারসুয়েসিভ স্পিচ হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার স্পিচ। আপনারা কেউ একজন উদাহরণ দিবেন পারসুয়েসিভ স্পিচ এর
দুই একটা উদাহরণ যে কোনগুলোকে আমরা পার্সুয়েসিভ স্পিচ বলে থাকি সাধারণত। সংসদ বা বিভিন্ন আইন প্রণয়নের আগে যে প্রধানমন্ত্রী বা মানে যে ভুল উত্থাপন করে, সে যখন একটা কথা বলে পুরো হাউসকে রাজি করার ক্ষেত্রে, সেটা একটা পার্সুয়েসিভ স্পিচ হতে পারে। ওকে, চমৎকার উদাহরণ। আরেকজন আরেকটা উদাহরণ দেন। এটা কোনো বিতর্ক হতে পারে, অথবা বিভিন্ন ধর্ম প্রচারকারী যে দাওয়াত গুলো আছে সেগুলো হতে পারে। মোটিভেশনাল স্পিচ। হ্যাঁ, আমাদের দেশে এগুলি খুব বেশি হয়। আমাদের মোট আমরা মূলত আজকে আলোচনা করব 3 ধরনের, 3 ক্যাটাগরি স্পিচ। যদি আরো একটা ক্যাটাগরি রয়ে গেছে, সেটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ স্পিচ, যে স্পিচের মাধ্যমে আপনার সোসাইটির অনেক কিছু চেঞ্জ করতে পারেন। আমরা ওইটা আলোচনা আজকে যাচ্ছি না। আমরা প্রথমে আলোচনা করলাম ইনফরমেটিভ স্পিচ, এখন আমরা আলোচনা করব হচ্ছে পার্সুয়েসিভ স্পিচ নিয়ে। পার্সুয়েসিভ স্পিচ মূলত হচ্ছে আপনি কাউকে ইনফ্লুয়েন্স করতে চান, আপনি তার কিছু অভ্যাস চেঞ্জ করতে চান, তার চিন্তার জগৎটা পরিবর্তন করতে চান, তার বিলিফ সিস্টেমকে আপনি পরিবর্তন করতে চান। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। এটা হচ্ছে পার্সুয়েসিভ স্পিচ। এই পার্সুয়েসিভ স্পিচ মূলত হচ্ছে 2 মাধ্যমে হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাপিলের মাধ্যমে, রিকোয়েস্ট, আর একটা হচ্ছে আর্গুমেন্ট দিয়ে। আমি সবসময় বলি আমি রেডি, তুমি যদি আমাকে বোঝাতে পারো যে বিষয়টা আমার জন্য ভালো, আমি তোমার এই আর্গুমেন্ট আমি মেনে নিব, আমি ওইভাবে চলবো। তো নাম্বার 1 হচ্ছে আপিল করা, আর একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে আর্গুমেন্ট করা। এই দুইটার মাধ্যমে সাধারণত আমরা পার্সুয়েশন করে থাকি। তার মধ্যে স্পিচের ক্ষেত্রে এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা আমরা করব। সেটা হচ্ছে আমরা কি চাই। এই পার্সুয়েসিভ স্পিচের মধ্যে পার্সুয়েশনটা আসলে কিভাবে হয়, কি কি ক্ষেত্রে হয়। একটা হচ্ছে বিলিফের ক্ষেত্রে হয়, ভ্যালুর ক্ষেত্রে হয়, অ্যাটিটিউড চেঞ্জের ক্ষেত্রে হয়। এগুলি আসলে ইনফ্লুয়েন্স করে কিসের মাধ্যমে? স্পিচের মাধ্যমে। এবং হচ্ছে যেটা বললাম যে 1000 বছর ধরে যে একই মাধ্যমেই খুব বেশি কিন্তু আমাদের এইগুলি চেঞ্জ হয়নি। ফলে আমি যে কথাগুলি বলবো কিংবা হচ্ছে বাজারে অ্যাভেলেবেল যে বইগুলি আছে, এগুলি নতুন কিছু না। এগুলি 1000 বছর ধরে একইভাবেই আপনার চলে আসছে, যে মানুষকে কিভাবে পার্সু করতে হয়। সে হচ্ছে অ্যারিস্টটল যেভাবে আপনাকে করে গেছে, গাইডলাইন দিয়ে গেছে যে মানুষের লোগোস, প্যাথোস, ইথোস এগুলি অ্যাপ্লাই করে মানুষকে পার্সু করা যায়, এবং এগুলির মাধ্যমে হচ্ছে মানুষকে এগুলি আপনার সমন্বয় থাকতে হয় আপনার স্পিচের মাধ্যমে। প্রথমে হচ্ছে আপনি যখন ধরবেন যে আপনার টার্গেট কি, প্রথম স্পিচের টার্গেট ছিল হচ্ছে আপনার ইনফর্ম করা, জানানো নতুন কিছু। এই স্পিচের টার্গেট হচ্ছে তার বিলিভ, একটা জিনিস সম্পর্কে তার ভ্যালু, তার অ্যাটিটিউড, এগুলি আপনি চেঞ্জ করতে চান। আপনি যখনই চিন্তা করলেন যে তার কোনো কিছু চেঞ্জ করতে চান, পার্সু করতে চান, তার মানে হচ্ছে আমার স্পিচের ধরন হবে পার্সুয়েসিভ স্পিচ। পার্সুয়েসিভ স্পিচের জন্য আমাকে 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে রিকোয়েস্ট করা, আর একটা হচ্ছে আমি তাকে যুক্তির মাধ্যমে তাকে আমার যে চিন্তা, আমার যে মত, কিংবা হচ্ছে তার যে চিন্তা মত, ওখান থেকে আমি পরিবর্তন করাতে চাই। এই 2টা, এখন এই 2টা কিভাবে অ্যাপ্লাই করব? নাম্বার 1 হচ্ছে লোগোস বলা হয়, আর্গুমেন্টের মাধ্যমে। যে আমি তাকে এমন ভাবে তাকে দিব, যুক্তিগুলি দিব, এই যুক্তির মাধ্যমে তার চিন্তার জগতে আমি পরিবর্তন আনতে চাই। এটা হচ্ছে নাম্বার 1। আপনি প্রথমে ভাববেন যে আসলে আমি কিভাবে দিব। আমি যখনই দেখলাম যে আমি তার পরিবর্তন করতে চাই থ্রু স্পিকিং, তাহলে আমাকে আমার স্পিচটার ধরন হবে পার্সুয়েসিভ স্পিচ। পার্সুয়েসিভ স্পিচ কিভাবে করা যায়? 2 ভাবে, একটা রিকোয়েস্ট আর একটা হচ্ছে আরেকটা কি বলেন, একটা রিকোয়েস্ট আর একটা আর্গুমেন্ট। কনভিনসিং বলা যেতে পারে। তাহলে হচ্ছে এই 2টার মাধ্যমে যদি হতে হয়, তাহলে হচ্ছে আমি এইগুলি কিভাবে অ্যাপ্লাই করব? নাম্বার 1 আমাকে হচ্ছে যুক্তির মাধ্যমে করতে হবে, লোগোস ইউজ করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। ওকে,
নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে আপিল, প্যাথোস। এমন ভাবে তার ইমোশনটাকে তৈরি করবেন, এমন ভাবে আপিল তৈরি করবেন। আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই, দেখুন ওয়াজ মাহফিলের আমি একটা ওয়াজ হচ্ছে অ্যানালাইসিস করছিলাম, সেখানে দেখলাম যে ওরা লোগোসের চাইতে প্যাথোস ইউজ করছে সবচেয়ে বেশি, মানে ইমোশনাল অ্যাপিলটা তৈরি করতে পারছে এমন ভাবে। তা আপনি আগে চিন্তা করেন যে আপনাকে প্রথমে হচ্ছে যে লোগোস আপনি যুক্তি দিবেন, এরপরে হচ্ছে আপনাকে এমন ভাবে একটা জিনিসের বর্ণনা দিবেন, কিছু ওয়ার্ড আছে ইমোশনালি চার্জ ওয়ার্ড ইউজ আছে, এগুলোকে ইউজ করবেন। যখন হচ্ছে আমি কোনো স্পিচ গ্রেড করি তখন আমি দেখি যে ঠিক আছে ও হচ্ছে কি ইউজ করেছে, ও তো যুক্তি দেয় নাই, ও হচ্ছে আপিল করছে যে অ্যাজ এ ভিকটিম আমি হচ্ছে একজন ব্ল্যাক লাইভ ম্যাটার্স মুভমেন্টের সে একজন পার্ট ছিল, সে করে এমন ভাবে বর্ণনা দিচ্ছে ব্ল্যাক মানুষদের কিভাবে ডিসক্রিমিনেট করা হয়। এমন আমি তখন গণনা শুরু করলাম যে ইমোশনাল চার্জ ওয়ার্ড কতগুলি সে ইউজ করেছে। এবং হচ্ছে আপনি দেখবেন যেগুলো একটা লিস্ট আছে, বাংলা তো আপনি তৈরি করতে পারবেন, ইংরেজিতে তৈরি করতে পারবেন। তার মানে আপনি যখনই চিন্তা করলেন যে আমি এখানে না, আপনি সময় পান নাই, ধরুন কি আপনি একটা স্পিচ দিবেন, আপনি পারসু করতে চান, ওয়ার্ডস কেসে আমি বলতেছি যে আপনি ওকে আমি যত স্টাডি করার সময় পাই না, আমি যুক্তি নাই, আমি তাহলে আপনি প্যাথোস ইউজ করবো। প্যাথোস ইউজ করতে আমাকে ইমোশনাল চার্জ কিছু ওয়ার্ড ইউজ করতে হবে। ওই ওয়ার্ড গুলো আপনার সংরক্ষণে কতটুকু আছে, আপনি কতটুকু জানেন। আপনি যখন এটা চিন্তা করবেন তখন আপনার মাথার মধ্যে আসতে হবে যে আমাকে তাহলে এটার সাথে কি করতে হবে, ইমোশনাল চার্জ কিছু ওয়ার্ড ইউজ করতে হবে, আমাকে এমন কিছু করতে হবে, এমন ভাবে বর্ণনা দিতে হবে, আমার বর্ণনাটা হতে হবে খুব ইমোশন যাতে তৈরি করে। এটা হচ্ছে আপনার দ্বিতীয় হচ্ছে ইথোস। ইথোস সম্পর্কে কারো কোনো ধারণা আছে? Anyone? ভুল হলে সমস্যা নেই, ভুল হতে পারে। আপনি কি মনে করেন ইথোস সম্পর্কে আপনার ধারণা কি? একটা উদাহরণ দেন। এই টার্মগুলো আমাদের কাছে নতুন মনে হচ্ছে আর কি, যার কারণে বলতে পারছি না। আচ্ছা, আমি তো আরো সহজভাবে বলার চেষ্টা করতেছি, আমি তো জার্গন ইউজ করি নাই। এটা এরকম হতে পারে, ইথোসটা হচ্ছে আপনার একজন মানুষের নৈতিক যে দিকটা আছে সেটা। এক্স্যাক্টলি, আপনি অলমোস্ট দেয়ার। সেটা হচ্ছে প্রথমটা আমি কি বললাম, প্রথমটা হচ্ছে আমার শব্দ জানার দরকার নাই, প্রথমটা হচ্ছে আমাকে যুক্তি দিয়ে করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যুক্তি, যে আমার কাছে পর্যাপ্ত যুক্তি নেই, ওকে তাহলে আমাকে ইমোশনটা যোগ করতে হবে। যুক্তির জন্য হচ্ছে আমাকে কিছু রিসার্চ করতে হবে, যৌক্তিক বর্ণনাগুলি নিয়ে আসতে হবে। যুক্তি পাই নাই, খোড়া যুক্তি, আমার যুক্তি নাই, কিন্তু আমি পার্সু করতে চাই, ওকে লেটস স্টার্ট উইথ প্যাথোস। প্যাথোস মানে হচ্ছে আমি এমন ভাবে বর্ণনা দিব মানুষ তখন কান্নাকাটি শুরু করবে, এমন আমি বর্ণনা দিব, এমন মানে ওয়ার্ড গুলো ইউজ করবো, মানুষ সাথে সাথে বলবে না আমার এক্ষুনি কিছু করা উচিত। আপনি দেখলেন যে আপনার ওখানেও মনে হচ্ছে কাজ হচ্ছে না, কি করবেন? এমন একজন লোককে হায়ার করে নিয়ে আসবেন, এমন একজন লোককে দিয়ে এমন একটা বক্তব্য দিয়ে যে লোকটার ওই বিষয়ের উপর অথরিটি আছে। কি আছে? এমন একজন ইন্ডিভিজুয়াল যে ওই বিষয়ের উপর যার কমান্ড আছে, মনে করে যে সে যেটা বলবে সেটাই রাইট, তার ব্যক্তিগত যে ক্যারেক্টারিস্টিক্স এত স্ট্রং যে সে যেটা বলবে সেটাকে আপনারা কিংবা আপনার অডিয়েন্স এটাকে মনে করেছে না দিস ইজ রাইট। তা আপনার এই জায়গাটা আপনার আমার মানে ওই জায়গায় হয়তো আমরা যাই নাই, অনেকে বেশিরভাগই যাই নাই, হয়তো এই গ্রুপের সিলেক্টেড কয়েকজন ওই জায়গায় আছেন যারা তাদের ইথোসটা ইউজ করতে পারবেন।
তার মানে কি, তাহলে আপনার আমার কি কি ইউজ করার সুযোগ আছে? লোগোস এবং প্যাথোস। এই জায়গাটাতে হয়তো বা আমরা সামনের দিনে যেতে পারবো। তার মানে আপনাকে কি কি করতে হবে বলেন? আপনি যখন পার্সু করতে চান তখন হচ্ছে আপনাকে হয় হচ্ছে লোগোস অথবা প্যাথোস ইউজ করতে হবে, হয় যুক্তি না হলে ইমোশন। এই দুইটার মাধ্যমে আপনাকে আপনার স্পিচটা রেডি করতে হবে। এখন হচ্ছে এই যে পারসুয়েসিভ স্পিচ আপনি যে রেডি করবেন, এটা হচ্ছে আপনার কিভাবে রেডি করবেন। আমি তো ইনফরমেটিভ স্পিচটা বলেছি, পারসুয়েসিভ স্পিচটা হচ্ছে আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে যে আপনাকে এটার মধ্যে আপনার ফ্যাক্ট নিয়ে আসতে হবে, ভ্যালু নিয়ে আসতে হবে, পলিসি নিয়ে আসতে হবে। দিস আর দ্য কম্পোনেন্ট, দিস ইজ দ্য মেজর পার্ট। এবং হচ্ছে একটু নিচে যাই আমি একটা জিনিস, আচ্ছা ইনফরমেটিভ এবং পারসুয়েসিভ দুইটার ভিতরে পার্থক্যটা কি আপনি বুঝতে পারতেছেন এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনারা এর আগে কে কে এই ভুলটা করেছেন যে আপনার ইউ আর সাপোজ টু ডেলিভার ইনফরমেটিভ স্পিচ কিন্তু আপনি ইনফরমেটিভ এবং পারসুয়েসিভ গুলাই ফেলছেন? এরকম আপনাদের হয়েছে এর আগে? জি স্যার, এমনটাই হয় স্যার সব সময়। আচ্ছা, এখন থেকে যাতে এটা না হয়, আপনাকে যদি ইনফরমেটিভ স্পিচ দিতে বলা হয় আপনি ইনফরমেটিভ স্পিচ দিবেন, আপনাকে যদি পারসুয়েসিভ স্পিচ দিতে বলা হয় তাহলে আপনি পারসুয়েসিভ স্পিচ দেওয়ার চেষ্টা করবেন। ইনফরমেটিভ স্পিচে হচ্ছে আপনাকে হচ্ছে যে আপনার নতুন ইনফরমেশন দিতে হবে। এই ইনফরমেশন শুড বি অবজেক্টিভ, একভাবে দিয়ে যাবেন, একই লাইনে আপনি ইনফরমেশন দিয়ে যাবেন। কার উদ্দেশ্য কি? আপনার টু এডুকেট দ্য অডিয়েন্স। আর পারসুয়েসিভ স্পিচ কি? এখানে হচ্ছে অবজেক্টিভ হওয়ার দরকার নেই, আপনি সাবজেক্টিভ ভাবে আপনি একটা বিষয়ের উপর হচ্ছে আপনি তাকে ইনফরমেশন দিতে থাকবেন। একটা ভালো আপনি যেদিকে চেঞ্জ করতে চান ওই বিষয়ের উপর খালি পজিটিভ ইনফরমেশন দিতে থাকবেন, যেটা বন্ধ করতে ওটার এগেনস্টে যেটা আছে ওটা নেগেটিভ ইনফরমেশন আপনি রেডি করেন। ওনার কাজ হচ্ছে কনভিন্স করা অডিয়েন্সকে, তার হচ্ছে বিলিভকে, তার ভ্যালুকে, তার অ্যাটিটিউডকে চেঞ্জ করা। এই হচ্ছে আপনার ইনফরমেটিভ স্পিচ এবং পারসুয়েসিভ স্পিচের পার্থক্য। যেমন ধরেন একটা একই টপিক কিভাবে হচ্ছে আপনার একবার ইনফরমেটিভ হতে পারে, একবার পারসুয়েসিভ হতে পারে। ইনফরমেটিভ স্পিচ দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। এটা আমি প্রসেস হাউ মেন্টাল মাইন্ডটা ওয়ার্ক করে কিভাবে, যে অটিজমের উপরে আপনার হচ্ছে মেন্টাল মডেল কিভাবে ওয়ার্ক করে। কিন্তু আপনি আবার করতেছেন কি, মানুষ এটা করা উচিত তাদের রাইটস গুলি নিয়ে আপনি আলোচনা করতেছেন। দুইটার কিন্তু হচ্ছে টপিকও ভিন্ন, কনোটেশনও ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। এর এখন থেকে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার যখন স্পিচটা আপনার দিতে থাকবেন তখন হচ্ছে আপনার কোন ধরনের স্পিচ এবং হচ্ছে ওই ধরনের স্পিচের জন্য ওইভাবে আমাকে রেডি করতে হবে। আমি পারসুয়েসিভ স্পিচ দিব, পারসুয়েসিভ স্পিচ যদি আমার এটা হয়ে থাকে তাহলে আমাকে কিভাবে রেডি করতে হবে? রেডি করতে হবে এইভাবে, এখানে কয়েকটা মডেল দেওয়া আছে। একটা মডেল হচ্ছে প্রবলেম সলিউশন, হচ্ছে একটা মডেল। তা আপনার হচ্ছে আপনি একটা স্পিচ দিবেন, আপনি চিন্তা করলেন যে আমার টার্গেট হচ্ছে এই পাঠশালায় এসে আমার টার্গেট হচ্ছে সবাইকে এই মাসে 5টা বই পড়াবো, এটা হচ্ছে আমার টার্গেট। এটার উদ্দেশ্যে আমি বই, কিংবা আমি এমন একটা বই নিয়ে আলোচনা করব যে বইটাকে আমি সবাইকে পড়তে বাধ্য করবো, এটা হচ্ছে আমার টার্গেট। তার মানে কি, আপনার উদ্দেশ্য হচ্ছে টু পারসু। আপনি অবজেক্টিভ ভাবে কিন্তু আপনি 5টা বইয়ের বর্ণনা দিচ্ছেন না, আপনি সাবজেক্টিভ ভাবে দিচ্ছেন। আপনার উদ্দেশ্য হচ্ছে এই 5টা বইকে সবাইকে পড়তে হবে। এটার জন্য হচ্ছে আপনাকে একটা হচ্ছে অর্গানাইজ করার উপায় হচ্ছে, প্রথমে হচ্ছে প্রবলেম সলিউশন প্যাটার্ন। প্রথমে আপনি কি করবেন? প্রবলেম করবেন, তারপরে কি দিবেন? আপনি সলিউশন দিবেন। যে হচ্ছে এই বিষয়টা হচ্ছে ধরেন আপনি খুব সিম্পল, আপনি জর্দা কিংবা পান খাওয়া খুবই হেলথের জন্য খুবই খারাপ, কিন্তু আমাদের দেশে অনেক লোকজন বোঝেই না। সিগারেট খাওয়াটাকে যত খারাপ হিসেবে চিন্তা করে, পান খাওয়াটাকে খারাপ হিসেবে চিন্তা করে না।
আপনি এখন হচ্ছে এটা যে একটা বড় প্রবলেম, এই প্রবলেমটাকে আপনাকে আইডেন্টিফাই করেন, এটার জন্য আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করেন এবং এটার হচ্ছে কিভাবে এখান থেকে ওভারকাম করা যায় সলিউশন দেন। তারপরে হচ্ছে আপনি কনক্লুশনে আসেন যে আপনি কেন এই পান খাওয়াটা বন্ধ করতে হবে। আপনাকে কি ব্যবহার করতে হবে? প্রবলেম সলিউশন মডেলটা আপনাকে ডেভেলপ করতে হবে। এখন হচ্ছে আপনি যখনই বললেন যে আমি পার্সুয়েসিভ স্পিচ দিব, তার মানে হচ্ছে আমাকে তাহলে তো আমাকে, আমি তো জানছিলাম যে প্রবলেম সলিউশন একটা হচ্ছে স্ট্রাকচার, এইভাবে আগে প্রবলেম ডিফাইন করব, তারপর সলিউশন দিব, তারপর কনক্লুশনে যাব। তো এখন হচ্ছে ঠিক আছে আমি পেলাম, আমি কি ইউজ করব এখানে? আমি কি লোগোজ ইউজ করব, প্যাথোজ ইউজ করব, কি ইউজ করব? আপনাকে এখন চিন্তা করতে হবে যে না ঠিক আছে, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্য আছে, আমি এখানে প্যাথোজ ইউজ করব কিংবা লোগোজ ইউজ করব, পর্যাপ্ত তথ্য আছে, আমার আর্গুমেন্টটা খুবই স্ট্রং, আমি কি ইউজ করব? লোগোজ ইউজ করব। আপনাকে হচ্ছে, আমি একটা টপিক নিয়ে কাজ করতেছি, আমার টপিকটা হচ্ছে যে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং কিংবা হচ্ছে আপনার করোনার সময় যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আসতেছে, এই ইনস্ট্রাকশন গুলি অনেকে ফলো করে না। এই ফলো না করা, কেন ফলো করে না? আমি আমার হচ্ছে একজন রিলেটিভকে দিয়ে আমি চিন্তা করলাম যে তাকে যখন বলা হলো, সে বলছে আই এম রেডি টু ডাই। তো সে যখন বলছে রেডি টু ডাই এবং সে কোনো ধরনের সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো কিছু মানতে রাজি না, তখন আমি দেখলাম যে তাকে বোঝানোর একটাই উপায় আছে। তাকে কিভাবে বোঝাতে পারে? আমি বললাম যে সে হচ্ছে রিলিজিয়াস প্র্যাকটিশনার, তার মানে হচ্ছে তাকে আমি বোঝাতে পারি একটাই ভাবে, সেটা হচ্ছে তাকে যদি এমন কোনো লোক নিয়ে আসা যায়, এখানে আমি কি করতে পারি বলেন? তার কাছে আমার কোনো যুক্তি খাটবে না। আমি এমন কোনো তাকে লোগোসও কাজ করছে, আমি করলাম ইথোস। আমি একজন আলেমের মাধ্যমে, আমি একজন আলেমের একটা স্পিচ তার কাছে শেয়ার দিলাম, একজন আলেমকে যে কথা বলালাম। তার মানে কি? তো কিভাবে মানুষ হচ্ছে আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনি ওটাকে চিন্তা করুন। যে আপনি কি করলেন, আপনার স্পিচটা হচ্ছে চেঞ্জ করা, মানুষের অ্যাটিটিউড চেঞ্জ করা আপনার স্পিচের মাধ্যমে। আপনি চাচ্ছেন 5টা বই পড়াতে, তাহলে পড়াতে গেলে কি করতে হবে? আপনি চিন্তা করলেন যে ওকে ঠিক আছে, এই 5টা বইয়ের হচ্ছে পড়ার উপকারিতা এবং কি কি ক্যারেক্টার আছে এমন ভাবে আপনি তুলে ধরলেন যে আপনার হচ্ছে যৌক্তিক ভাবে মনে হলো যে না, আপনার অডিয়েন্স মনে করলেন আমার পড়া উচিত। তারপরে হচ্ছে আপনি দেখলেন যে না পড়লে কি হবে, কিংবা হচ্ছে আপনি এমন একজন ব্যক্তিকে দিয়ে বলালেন যে হচ্ছে যার অ্যাকসেপ্টেবিলিটি আপনাদের সবার কাছে খুব হাই, সে বললো যে এই 5টা বই আপনাদের পড়া উচিত। আপনি ইউজ করলেন কি? ইথোস। এটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে প্রবলেম সলিউশন মডেল একটা। দ্বিতীয় যে মডেলটা হচ্ছে প্রবলেম কজ এন্ড সলিউশন। ওটার সাথে একটা যোগ হয়েছে যে এটা কেন হচ্ছে, প্রবলেমটা কোথায়, প্রবলেমের সাথে প্রবলেমের কজ গুলি কি কি, এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস দ্যাট লিডিং টু দ্য প্রবলেম। তারপর আপনি সলিউশন দিলেন। তা আপনি এখন চিন্তা করেন তো, আপনারা যারা এই জায়গায় বক্তব্য দিতে গেছেন, সেটা হচ্ছে এখানে ফোকাস করছে কোন জায়গায়? ফোকাস করছে প্রবলেমের জায়গায়। আপনি মানুষকে পার্সু করতে গেছেন, পার্সু করতে যাওয়ার পরে আপনি কিন্তু প্রবলেমটাকে আইডেন্টিফাই না করে আপনি খালি বলার চেষ্টা করছেন যে আপনি এটা করলে কি ভালো হতো। তার মানে কি? আপনার ওই প্যাটার্নের ভিতর ঝামেলা আছে, আপনার প্যাটার্নের ভিতর আপনি প্রবলেমটাকে আইডেন্টিফাই করেন। আপনি সলিউশন নিয়ে পুরো বক্তব্য দিয়েছেন, আপনি সলিউশন যে কি করা উচিত, কেন করা উচিত। এমন আপনাদের হয়েছে কিনা বলেন? জি স্যার, অবশ্যই হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে যে আমরা যারা স্ট্রাকচারাল ওয়েতে আমাদের স্পিচ রেডি করি না, তারা অনেক এই ভুলটা প্রায় করি
যে বিষয়টার উপর আমরা মানুষকে পার্সু করতে চাই ওই বিষয়ের উপর শুধু হচ্ছে একতরফা সলিউশনের পথগুলি বলি, পজিটিভ কথাগুলি বলি, কিন্তু প্রবলেমটাই আমি আইডেন্টিফাই করি না। প্রবলেমটা কত সিভিয়ার, কি কি কারণে এই প্রবলেমগুলি হচ্ছে এটাই বলি না। আপনাকে এই জিনিসটাকে আপনাকে প্রথমে করতে হবে। আর একটা মডেল হচ্ছে রিফিউটেশন, যে আপনার হচ্ছে আপনি একটা দুইটা আপনি মতামত, এটা একটা এ বি, এটা হচ্ছে আপনার অডিয়েন্স বিলিভ করে। আপনার কাজ হচ্ছে ওই বিলিভটাকে হচ্ছে আপনার রিফিউট করবেন, কেন তার বিশ্বাসটা ঠিক না। এটাকে কি বলতে হচ্ছে রিফিউটেশন, মানে আপনার এই যে বক্তব্য দিচ্ছে তার যে বিলিভটা, সে যেটার উপর জাজমেন্ট করতেছে, যেটার উপর হচ্ছে আপনার ভ্যালু ক্রিয়েট করতেছে, যে দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, আপনি এবার হচ্ছে প্রথমেই হচ্ছে আপনার কি হবে, তার যে একটা জিনিসের উপর খুব বেশি এমফাসাইজ করা, এটাকে হচ্ছে আপনাকে রিফিউট করতে হবে, না তোমার এই চিন্তাটা ভুল। এইভাবে করে আপনাকে হচ্ছে প্রথমে হচ্ছে আপনাকে রেডি শুরু করতে হবে, এরপরে হচ্ছে আপনি এক্সপ্লানেশন দিবেন। তার মানে হচ্ছে আমি সোজাভাবে সহজভাবে বলতে গেলে যে জিনিসটা আমি বুঝলাম, যে সেটা হচ্ছে যে আমাকে যখনই আমি পারসুয়েসিভ স্পিচ দিতে যাব, যখন মানুষকে পারসু করতে যাব, তখন হচ্ছে আমাকে প্রথমে করতে হবে 3 ভাবে আমি রেডি করতে পারবো আমার স্পিচ। প্রত্যেকটা স্পিচে আপনি দেখছেন একটা জিনিস আমি করেছি, ইন্ট্রো, গেট অ্যাটেনশন, রেলিভেন্স, ক্রেডিবিলিটি, থিসিস এন্ড প্রিভিউ, এগুলো হচ্ছে আমরা পরে আলোচনা করব। কিন্তু একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রেডিবিলিটি। আমরা হচ্ছে সেকেন্ড ফেজে যখন আপনি অর্গানাইজেশন আমরা আলোচনা করব, ক্রেডিবিলিটি আলোচনা করব। আমি প্রথমে হচ্ছে আমার পরিচয় দিয়ে ফেলেছি। আমার পরিচয় দেওয়ার সময় আমি কিন্তু একটা বলেছি যে আমি 1 বছর ধরে এই জিনিসটা পড়াই, এবং হচ্ছে আমি 3টা বই পড়ি, একটা বই পড়াই এই পাবলিক স্পিকিং এর উপর। দিস ইজ মাই ক্রেডিবিলিটি, আই এম ক্রেডিবল টু টক অন দিস টপিক। আমার কথা কেন আপনারা শুনতেছেন, কারণ হচ্ছে আপনাদের কাছে আমি চেষ্টা করেছি যে এই লোকের কথা শোনা যায়, কারণ এই লোকটা নিজে একটা জায়গায় পড়ায়, তারপরে আমেরিকার মতো একটা R1 ইউনিভার্সিটির আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টদের পড়ায়, তার মানে তার কথা শোনা যায়। আপনাকে হচ্ছে এই ক্রেডিবিলিটি জায়গাটা তৈরি করতে হবে। আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে আপনারা খুব শাই ফিল করেন নিজেকে, অনেকে বলে আরে জাহির করতেছে। আপনি যদি জাহির না করেন নিজেকে, আপনি এই বিষয়ের উপর পড়াশোনা করছেন 6 মাস ধরে, আমি 3 মাস ধরে পড়েছি, আমি 50টা বই পড়েছি, এটা আপনি যদি শুরুতে না বলেন দিস ইজ এরিয়া অফ মাই ইন্টারেস্ট, তাহলে আপনার কথা কেউ শুনবেই না। 2 দিন পরে এসে বক্তৃতা দেওয়া শুরু করছে, ওর কথা আমার গুরুত্ব দিতে হবে কেন, ওর কথা আমার কেন শুনতে হবে? তা আপনাকে কি করতে হবে? এস্টাবলিশ ইউর ক্রেডিবিলিটি। ওই জায়গায় আমি আজকে ইন্ট্রোর জাস্ট একটা পার্ট আমি বললাম, যে শুরুতেই আপনার হচ্ছে আপনার ক্রেডিবিলিটি স্টার্ট করতে হবে, দেন হচ্ছে আপনি যে বিষয়টার উপর কথা বলতেছেন এই বিষয়টার হচ্ছে প্রবলেমটা তুলে ধরবেন, দেন সলিউশনে যাবেন। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রবলেমের কারণ এবং সলিউশন। থার্ড হচ্ছে রিফিউটেশন। আপনার এক্সিস্টিং 2টা ধরনের মত আছে, 2টা মতের আপনি প্রথমে বলেন দিস ইজ দ্য ট্রু, এই গ্রুপ এটা মনে করে, এই গ্রুপ আর এটা মনে করে, আমি মনে করি এটা। আপনি একটা অবস্থান নেবেন, নেওয়ার পরে প্রথম গ্রুপ, যে গ্রুপটার আপনি এগেনস্টে গেছেন, ওই গ্রুপের যে আর্গুমেন্টগুলি আছে সবগুলিকে আপনি রিফিউট করবেন। এটা হচ্ছে থার্ড মডেল। থার্ড মডেলটা আবার বলি, আপনি 2টা এক্সিস্টিং হচ্ছে আপনার মত আছে, 2টা মতের একটা মতে আপনি একটা অবস্থান নেবেন। প্রথম মতের এগেনস্টে আপনি অবস্থান নিয়েছেন, আপনার কাজ হচ্ছে প্রথম মতের যে সব আর্গুমেন্টগুলি ছিল ওগুলিকে আপনি রিফিউট করবেন, ওগুলি কেন সঠিক না, দেন হচ্ছে আপনি সলিউশনে যাবেন এবং কনক্লুশন। এই হচ্ছে আপনার পারসুয়েসিভ স্পিচ, আপনি এইভাবে রেডি করবেন। আর থার্ড যেটা হচ্ছে সেলিব্রিটি স্পিচ। আমার মনে হয় আর 15 মিনিটস আছে, আমি খুব দ্রুত শেষ করে ফেলবো, 15 মিনিটস ভিতরে আমি পারবো আশা করছি। সেটা হচ্ছে যে আপনার সেলিব্রিটি স্পিচ। সেলিব্রিটি স্পিচ বলতে হচ্ছে আপনারা বিভিন্ন ওকেশনে আপনাদের বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে হয়। ওয়েস্টে যেটা খুব ফর্মাল, আমাদের দেশে এত ফর্মাল না, কিন্তু আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ অনুষ্ঠানে আমাদের বক্তৃতা দিতে হয়।
ধরেন কি যে আমার সর্বশেষ সেলিব্রিটি স্পিচ যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে মানে পাবলিকের সামনে, সেটা আমার বাবার জানাজার সময় আমি আমার অডিয়েন্সের সামনে বক্তব্য দিয়েছি। আমার যদি আজকে জানা থাকতো এই পাবলিক স্পিকিংটা যখন আমার বাবা মারা গেছে 2016-তে, তখন যদি আমি জানতাম তাহলে আমার স্পিচটা আরো সুন্দর হতো। আমি জানতাম না যে এই ধরনের স্পিচের বড় মেজর উদ্দেশ্য হচ্ছে টু মেক কমিউনিটি টুগেদার, কমিউনিটিকে একসাথে করা। এটা আমার জানা ছিল। এই থার্ড পর্যায়ের যে স্পিচটা, সেটা হচ্ছে আপনার সেলিব্রেটরি স্পিচ, কোনো কিছু উদযাপন করা। উদযাপন এটা হতে পারে আনন্দ, ঘন হতে পারে বেদনার, হতে পারে আপনি কোনো অনুষ্ঠানের সেলিব্রেট করতেছেন, কোনো অ্যাওয়ার্ড নিচ্ছেন, অ্যাওয়ার্ড দিচ্ছেন। এইগুলির হচ্ছে আপনার খুব ফর্মাল কিছু প্রোগ্রাম থাকে, যেটা আসলে এই ক্যাটাগরি স্পিচগুলি আমাদের অহরহ ফেস করতে হয়। এইগুলি হচ্ছে মূলত হচ্ছে কারো কোনো রিকগনিশন, কাউকে আপনার কোনো কিছু ভালো কিছু করেছে এই জন্য তাকে প্রেজ করা, খারাপ কিছু করলে তাকে ব্লেম করা, ইন্সপিরেশন দেওয়া, এনকারেজ করা, কিংবা হচ্ছে কেউ মারা গেলে আপনাকে সমবেদনা জানানো। এইগুলির হচ্ছে মূল উদ্দেশ্যটা থাকে আপনার, আবার বলি এটার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিকে টুগেদার, একসাথে করা। আমি এটার জন্য একটা ভিডিও আপনাদের, আমি ওই যে লিঙ্ক আমি শেয়ার করে দিব। আমি যেগুলি বলতে পারছি না কিংবা যেগুলো আরো এক্সপ্লেন করা দরকার, আমি আবার বলি। আমি 20 পেজের একটা হচ্ছে সামারি আমি রেডি করেছি আপনাদের জন্য। সেকেন্ড উইকে ক্লাস শেষ হওয়ার আগে, ক্লাস শুরু হওয়ার আগে আমি এই 20 পেজের এটা আমরা আপনাদের সাথে শেয়ার করব, এবং হচ্ছে আমি আমাদের প্রেজেন্টেশনটাও আপনাদের দিয়ে দিব। ফলে যেগুলি আমি স্কিপ করে যাচ্ছি এগুলি আপনারা নিজেরা নিজেরা করে ফেলবেন। আরেকটা হচ্ছে যে আপনার এই সেলিব্রিটি স্পিচের আপনার হচ্ছে চিন্তা করতে হবে যে আপনার অডিয়েন্সটার মুডটা কি, এবং হচ্ছে আমি আরেকটা যেটা বললাম যে ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স। আপনার অ্যাটেনশন ড্র করার জন্য যে জিনিসটা সবচেয়ে সহজ, সেটা হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেন করা। কি করা? আমি কিন্তু আপনাদের দুইটা জিজ্ঞেস করছি, আপনার জিজ্ঞেস করছে কেমন আছেন, তারপরে জিজ্ঞেস করলাম আজকে কি ঢাকায় গরম নাকি অনেক, আমার কথা কি শুনতে পাচ্ছেন? এগুলোর উদ্দেশ্য কি ছিল বলেন? অডিয়েন্সের মুড সম্পর্কে জানার না, অডিয়েন্সের মুড সম্পর্কে জানা না, অডিয়েন্সকে আমার এঙ্গেজ করা। আমার কাছে মনে হয়েছে যে সবাইকে কিভাবে মানে ড্র অ্যাটেনশন যেটাকে বলে, এই যে এক্স্যাক্টলি, নবমিতা আপুও বলেছে। আমার উদ্দেশ্য ছিল যে আমি অডিয়েন্সকে এঙ্গেজ করতে চাই, ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স। হয়তো বা কেউ অন্যদিকে তাকায় ছিল, গান শুনতেছিল, যেই আমি জিজ্ঞেস করলাম আমার কথা শোনা যাচ্ছে, তার মানে কি আপনাকে ইউ আর ফোর্স টু অ্যান্সার মাই কোশ্চেন। এটা হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেন বলে, মানে হচ্ছে আপনার এক ধরনের সাদামাটা যে কোশ্চেন গুলি আছে, এগুলির মাধ্যমে কিন্তু আপনার অডিয়েন্সকে আপনি এঙ্গেজ করতে পারেন। আপনার যখন হচ্ছে আমি যখন একটা স্পিচ দেখব, এই এলিমেন্ট গুলি আমি দেখবো। কি দেখবো? যে আপনি চেষ্টা করেছেন কিনা, আপনার অডিয়েন্সকে এঙ্গেজ করতে পেরেছেন কিনা। আমি ধরেন কি যে এটা সহজ উপায় হচ্ছে আপনি একজনকে, যেমন আমার সামনে এখন নাম আছে রুবেল হোসেন, আমার টার্গেট হচ্ছে আমি রুবেলকে কোশ্চেন করলাম, রুবেল আমার কথা কি শুনতে পাচ্ছ? তার মানে হচ্ছে বি স্পেসিফিক। অন্য অডিয়েন্স গুলি সতর্ক হয়ে যাবে যে কোনো মুহূর্তে হৃদয় ভাই আমার নাম ধরে ডাকতে পারে, তা আমাকে পে দ্য অ্যাটেনশন। এটা হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেনটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। আমি হচ্ছে নেক্সট সেশনে ওটা আলোচনা করব। তো আজকে কিন্তু আমার এই 3টা জনরা জানার সাথে সাথে 2টা জিনিস জেনে গেছি। একটা হচ্ছে যে হাউ টু এস্টাবলিশ ইউর ক্রেডিবিলিটি, এবং এটা কেন ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে যে আপনার ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স। আপনার ফোকাস, এই অডিয়েন্সের মুডটা জানা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে করা অডিয়েন্সকে। আরেকটা হচ্ছে যে আপনার সেলিব্রিটি স্পিচের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বি এনার্জেটিক। এটা সবগুলো স্পিচেরই দরকার,
এবং আমি পরের স্লাইডটাও আমি নেক্সট উইকের স্লাইডটা যখন বানাচ্ছিলাম তখন হচ্ছে এক্সপেকটেশন আমি একটা লিখে রেখেছি যে কিভাবে আপনি স্পিচ দিবেন। নাম্বার 1-এ আমি রেখেছি যে বি স্ট্যান্ডিং, নেক্সট উইক আমরা ওটা আলোচনা করব। তো এই সেলিব্রিটি স্পিচের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এনার্জেটিক থাকা এবং হচ্ছে কিভাবে হচ্ছে আপনি এই স্পিচগুলি রেডি করবেন। যেমন ধরেন হচ্ছে আমাদের এটা যাদের হয় না তাদের হচ্ছে আপনার ভবিষ্যতে হয়তো বা করতে হতে পারে যে আমাদের প্রায় যে জিনিসটা করতে হয়, কেউ মারা গেলে যে নিজের আত্মীয় স্বজন হলে বক্তৃতা দিতে হয় এবং হচ্ছে বিভিন্ন শোক সভায় আমাদের অংশগ্রহণ করতে হয়। এইসব ক্ষেত্রে যে জিনিসটা খুব দরকার সেটা হচ্ছে, আবার বলি, সেলিব্রিটি স্পিচের উদ্দেশ্য কি? কমিউনিটিকে একসাথে করা। এই স্পিচটা হচ্ছে আপনার যাবে, শুরু হবে কোথা থেকে? শেষ থেকে শুরুর দিকে যাবে, মানে প্রথম থেকে ব্যাকে যাবে, যে গতকাল সে মারা গেছে, মারা যাওয়ার আগে কি ছিল, কি করে গেছে, আপনি অতীতে চলে গেলেন। আর একটা হচ্ছে মৃত্যুটাকে আপনার অ্যাকনলেজ করা। এটা কি বলেন তো? মৃত্যুকে অ্যাকনলেজ করা মানে কি? মৃত্যুকে মেনে নেয়া। আরেকটা হচ্ছে আমি এই জায়গাটাতে হচ্ছে আমি রেখে দিলাম নেক্সট উইকের জন্য। ওইটা আমি জাস্ট টাইম হচ্ছে আমার 8 মিনিট আছে, 8 মিনিটের মধ্যে সেলিব্রিটি স্পিচ তো আপনারা বুঝছেন। সেলিব্রিটি স্পিচ হচ্ছে কোনো কিছু সেলিব্রেট করা, এটা হচ্ছে স্যাড কিংবা হচ্ছে আরেকটা কি আনন্দ কোনো কোনো মুহূর্ত, এইগুলিকে সেলিব্রেট করা। এই সেলিব্রিটি স্পিচ কিভাবে রেডি করবেন এটা আমরা নেক্সট উইক আলোচনা করব। তার আগে, শেষ করার আগে আমি জাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট এবং যেহেতু নেক্সট ক্লাস আমাদের এটা করতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার এই যে দুইটা টপিক আমরা আলোচনা করলাম, মূলত হচ্ছে দুইটা আলোচনা করেছি, ইনফর্মাল স্পিচ এবং পারসুয়েসিভ স্পিচ। এই দুইটা স্পিচ কিন্তু হচ্ছে আপনাকে কি করতে হবে? রিসার্চ করতে হবে। কেন করতে হবে? মূলত হচ্ছে টু অ্যাভয়েড ওল্ড ইনফরমেশন, ফ্যাক্টস এবং রুমার সাথে আপনার সেপারেট করতে হবে, টু গিভ আপ টু ডেট ইনফরমেশন। এইটা হচ্ছে আপনার রিসার্চ করার মূল উদ্দেশ্য। আমি প্রথমে বলেছি ইনফরমেটিভ স্পিচের প্রথম ক্রাইটেরিয়া কি? আপনি আপনার অডিয়েন্সকে নতুন কিছু শোনাবেন। এইটা হচ্ছে আপনাকে প্রি কন্ডিশন। এবং রিসার্চ কিভাবে করবেন, কি কি কোথায় আপনার এটা লাভ কি হবে, এমন একটা টপিক নেবেন যে টপিকটা হচ্ছে আপনার রিয়াল। রিসার্চ করলে পরে আপনার এই টপিকটা হচ্ছে আপনার অনেক ন্যারো হবে। এবং হচ্ছে প্রথমে করবেন কি, আপনার একটা লিস্ট করবেন কোথায় কোথায় আপনার ইনফরমেশন গুলি পেতে পারেন, কি কি ইনফরমেশনটা দরকার। প্রথমে আপনার কি করতে হবে? রিসার্চের একটা প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং এর সময় হচ্ছে আপনার টপিকটাকে একটা ন্যারো ডাউন করবেন এবং হচ্ছে পসিবল সোর্স গুলি আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরে হচ্ছে আপনার ডাটাবেস যাবেন, ইন্টারনেট আছে, গুগল স্কলার আছে। আমি উইকিপিডিয়ার এই জায়গায় হচ্ছে আপনি কোশ্চেন মার্ক দিয়ে রাখছি। উইকিপিডিয়া কি আপনাদের কাছে কি মনে হয় যে আপনার মেজর সোর্স অফ যেটা আপনি শেয়ার করতে পারবেন? কি মনে হয় আপনাদের কাছে উইকিপিডিয়ার ইনফরমেশনটা কি আপনার কাছে সঠিক মনে হয়? সব সময় নির্ভরযোগ্য হয় না এখানে যে তথ্যগুলো দেয়া থাকে। আচ্ছা, তো উইকিপিডিয়া আমরা ইউজ করব না করব না? অবশ্যই ব্যবহার করব। আচ্ছা, তবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ক্রস চেক করা দরকার তথ্যগুলোর। উইকিপিডিয়া হচ্ছে আপনার প্রাথমিক আপনার ইনফরমেশন কালেকশন একটা সোর্স হতে পারে। উইকিপিডিয়া কিন্তু রেফারেন্স গুলি থাকে, আপনার ওই ইনফরমেশন কোথা থেকে নিয়েছে, আপনি ওখানে ক্লিক করে আপনার মূল ইনফরমেশনে যান। এটা হচ্ছে আপনার প্রাথমিক একটা ইনফরমেশনের সোর্স হতে পারে। এটা রিলায়েবল সোর্স এখনো বলা যাবে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে সোর্স হিসেবে রিলায়েবল ইনফরমেশন সোর্স গুলো ইউজ করতে হবে। এখানে আমরা আলোচনার বিষয় না যে রিলায়েবল সোর্স কিভাবে ডিটেক্ট করব।
আপনারা আপনাদের কমন সেন্স ইউজ করেন যে আপনার কোন রিলায়েবল সোর্স গুলি আপনার এটার জন্য ভালো একটা হচ্ছে গুগল স্কলার, যারা ইউজ করেন নাই তারা ইউজ করতে পারেন, দেখে পারেন। আর হচ্ছে এইসব জায়গাগুলি থেকে আপনি ইনফরমেশন নেবেন। কি কারণে নেবেন? ওল্ড ইনফরমেশনটা অ্যাভয়েড করার জন্য, কোনটা আসলে ফ্যাক্ট আর কোনটা হক্স, কোনটা রোমা, এটা থেকে আপনি বুঝতে পারবেন। এবং হচ্ছে যখন আপনার ইনফরমেশনগুলো নিলেন তখন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ইনফরমেশনটা কে লিখেছে, এই আর্টিকেলটা কে লিখেছে, এটা কারা দিয়েছে, এই ইনফরমেশনটা লেখার জন্য পে কারা করেছে, এটা কখন পাবলিশড হয়েছে। আমি মোস্তফাকে বলবো যে তুমি আমার সাথে যোগাযোগ করে 3টা জিনিস নিয়ে নিবে আজকের মধ্যেই। সেটা হচ্ছে যে আমরা যখন স্পিচ দিব তখন হচ্ছে এই সোর্সগুলো আমরা কিভাবে ইউজ করব। আমার কাছে একটা শিট আছে যে আমরা যখন বক্তৃতা দিব তখন এই ইনফরমেশন সোর্সগুলো কিভাবে বলবো, এটা আমি আজকে শেয়ার করে দিব। আর একটা হচ্ছে আমি সেলিব্রিটি স্পিচটা হচ্ছে আমি সেকেন্ড ক্লাসে রেখে দিলাম। আর 3 মিনিট সময় আছে, 3 মিনিট আমি কোশ্চেন নিব। তার আগে হচ্ছে আমি একটু রিভিউ করে ফেলি। সেটা হচ্ছে আজকে মূলত হচ্ছে আমরা যে জিনিসটা আলোচনা করেছি যে 3 ধরনের স্পিচ সাধারণত আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে ইনফরমেটিভ স্পিচ, এটার উদ্দেশ্য হচ্ছে কাউকে ইনফর্ম করা কোনো বিষয়ে, নতুন কিছু জানানো, এমন একটা টপিক যেটাতে হচ্ছে পাবলিক এবং আমার নিজের ইন্টারেস্ট আছে। দ্বিতীয় আমরা আলোচনা করেছি পারসুয়েসিভ স্পিচ। পারসুয়েসিভ স্পিচ মূলত হচ্ছে এমন কোনো টপিক নিয়ে আলোচনা করা এমন যে মাধ্যমে হচ্ছে আমি আমার অডিয়েন্সের বিলিভ, অ্যাটিটিউড এগুলো চেঞ্জ করতে চাই, পারসু করতে চাই, এটা হচ্ছে পারসুয়েসিভ স্পিচ। এবং হচ্ছে ইনফরমেটিভ স্পিচ যখন আমরা আলোচনা করি, প্রিপেয়ার করব, তখন হচ্ছে আমাকে দেখতে হবে যে ইনফরমেটিভ স্পিচটা হচ্ছে কোন ক্যাটাগরির, এটা কি কনসেপ্ট, এটা কি কোনো অবজেক্ট নিয়ে আলোচনা করব নাকি কোন প্রসেস নিয়ে। যদি হয় তাহলে হচ্ছে আমাকে কোনটা দিতে হবে, ন্যারেশনের মাধ্যমে দিব নাকি ডেমনস্ট্রেশনের মাধ্যমে দিব, ওটা দেখতে হবে। এবং হচ্ছে আমাকে ইনফরমেটিভ স্পিচটা রেডি করার সহজ উপায় হচ্ছে কিস পদ্ধতি, কিপ ইট সিম্পল। সেকেন্ড হচ্ছে আমরা আলোচনা করলাম পারসুয়েসিভ স্পিচ। পারসুয়েসিভ স্পিচের মূলত হচ্ছে যে আমরা যেহেতু মানুষকে পারসু করতে চাই, পারসু করার হচ্ছে 2টা উপায় আছে, একটা হচ্ছে অ্যাপিলের মাধ্যমে আর একটা হচ্ছে যুক্তির মাধ্যমে। যদি যুক্তির মাধ্যমে হয় তাহলে হচ্ছে আমার স্পিচটা কিভাবে আমি রেডি করব, এখানে হচ্ছে 3টা পদ্ধতি। নাম্বার হচ্ছে লোগোস, প্যাথোস এবং হচ্ছে ইথোস। তো ইথোস ইউজ করার মতো অবস্থায় আমাদের এখন নাই, তার মানে হচ্ছে আমাদের ফোকাস করে মূলত লোগোস এবং প্যাথোস। লোগোস এবং প্যাথোস যদি ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমাকে প্রথমে হচ্ছে লোগোস ইউজ করা মানে হচ্ছে আমাকে ইনফরমেশন কালেকশন করতে হবে, ফ্যাক্ট আমাকে করতে হবে, প্রবলেমটাকে উপস্থাপন করতে হবে এবং সলিউশন দিতে হবে। ইনফরমেটিভ স্পিচে একই রকম ভাবে আপনি যখন ইনফরমেশন দিবেন তখন হচ্ছে ইনফরমেশন শুড বি অ্যাকুরেট। এটার জন্য কি করতে হবে? আমার রিসার্চ করতে হবে। থার্ড আমরা যে জিনিসটা আলোচনা করার চেষ্টা করেছি আজকে সেটা হচ্ছে আপনাকে রিসার্চ করা। রিসার্চ করার জন্য হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে আপনার টপিকটা ঠিক করতে হবে। টপিক ঠিক করার পরে হচ্ছে আপনার কি কি ইনফরমেশন দরকার, এই ইনফরমেশনগুলি আপনি সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনি ইনফরমেশন সোর্সগুলিতে যাবেন। সোর্সগুলি হচ্ছে আপনার গুগল স্কলার হচ্ছে নাম্বার 1 বলা যায়, আপনার ক্রেডিবল নিউজ সোর্স হতে পারে। এইসব ইনফরমেশনগুলি থেকে আপনি যখন নিবেন তখন দেখবেন হচ্ছে এই ইনফরমেশনগুলো রাইটার কারা, কখন ছাপা হয়েছে। আপনি খুব সিম্পল, আপনি করোনা নিয়ে একটা ইনফরমেশন দিবেন, করোনা নিয়ে এত বেশি রিসার্চ, এত বেশি নিউজ হচ্ছে, 6 মাস আগে ইনস্ট্রাকশন এখন ইনভ্যালিড হয়ে গেছে। ফলে আপনি যখন ইনফরমেশন দিবেন তখন আপনি কখন এই ইনফরমেশনটা কালেক্ট করেছেন, কখন এই ইনফরমেশন তৈরি হয়েছিল, এটা আপনাকে ইম্পর্টেন্ট দিতে হবে, জানাতে হবে আপনার অডিয়েন্সকে। এই ছিল আজকের হচ্ছে আমার 1 ঘন্টার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সবাইকে। আমি মনে হয় কোশ্চেন আমার সময়টা নিয়ে ফেলেছি, তোমাদের যদি সময় থাকে আমি সময় দিতে রাজি আছি।